এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ক্যান্টনমেন্টের ভেতর এরই মধ্যে একরকমের হাউস অ্যারেস্ট বা গৃহান্তরীণ অবস্থায় আছেন কিনা, কিংবা তাকে খুব শিগগিরই অন্তরীণ করা হয় কিনা এবং গ্রেফতারের মুখোমুখি হতে হয় কিনা, সেই প্রশ্ন, সেই জল্পনা ব্যাপক জোর পেয়েছে সেনা সদরের ভেতরে এবং বাইরে। এমনকি 4 তারিখ রাতেও 5 তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কি করে ঠেকানো যায় সেই আলোচনায় প্রধানমন্ত্রীর দফতরে গভীর রাত পর্যন্ত আলোচনায় নিয়োজিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজে, এবং সেই বৈঠকে তিনি শেষ পর্যন্ত এই আশ্বাস দিয়ে আসেন যে সেনাবাহিনীর নেতৃত্বে এই মার্চ টু ঢাকা ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে এবং তিনি সরকার রক্ষা করতে পারবেন। যদিও এই জেনারেলদের এই অংশটিরই মূল আপত্তি, মূল সন্দেহ সেনাপ্রধান ওয়াকারের প্রতি ওই জায়গাটাতে যে কেন তিনি তার কোর্স বেট ডিজিএফআই এর সাবেক ডিজি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ জেনারেল আকবর সহ বিভিন্ন ব্যক্তিবর্গকে, মানে ডিজিএফআই এর 5 মহাপরিচালককে তিনি কেন পালিয়ে যেতে দিলেন? কি করে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব কবির আহমেদ যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে খবর হওয়ার পর দিন কি করে তিনি পালিয়ে যেতে সক্ষম হলেন? এই প্রশ্নগুলোর কোনো সুস্পষ্ট উত্তর জেনারেলদের সামনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দিতে না পারার পর থেকেই একদল বলছেন, খুব কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সেনা সদর দফতরের ভেতরেই একরকম হাউস অ্যারেস্ট বা গৃহান্তরীণ অবস্থায় আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অভিযোগ একেবারে তৈরি করে রেখেছেন টেস্ট কেস হিসেবে। সেনাবাহিনীর ভেতরেও এই আলাপ একেবারে পরিষ্কারভাবে হয়েছে যে টেস্ট কেস হিসেবে তিনি প্রথমে এই 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন, অভিযোগ আনলেন আয়নাঘর কাণ্ডের জন্য। এখন জুলাই আগস্ট আন্দোলনে সেনা কর্মকর্তাদের এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট আসা, গ্রেফতারি পরোয়ানা আসা সময়ের ব্যাপার মাত্র। এবং সদর দফতরের ভেতরে নজরদারিতে আছেন বটে সেনাপ্রধান ওয়াকার। তিনি সেফ এক্সিট পান কিনা কিংবা সেফ এক্সিটের ব্যবস্থা করতে পারেন কিনা, আমার মনে হয় এটাই সবচেয়ে আলোচিত সেফ এক্সিটের ঘটনা হতে যাচ্ছে। জাতিসংঘ আদালতে সেনা কর্মকর্তাদের বিচার ঠেকাতে ওয়াকারুজ্জামানের সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়েছে এবং নানা তরফের চাপের মুখে যখন সেনা কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এবং ওয়াকারুজ্জামান সরাসরি সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের একটি অংশের কাছে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে কেন তিনি অভিযুক্ত হতে পারেন বা বিচারের মুখোমুখি হতে পারেন বলে যাদের ক্ষেত্রে অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল, সেই ব্যক্তিদেরকে, বিশেষ করে ডিজিএফআই এর 5 মহাপরিচালককে কি কারণে তিনি সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করে দিলেন, এসব প্রশ্ন যখন সব দিক থেকে ওয়াকারুজ্জামানকে একটা অবিশ্বাস সন্দেহের কেন্দ্রে শুধু রেখেছে তাই নয়, তাকে এক ব্যাপক প্রশ্নের সম্মুখীন করেছে। আর যখন যেই পক্ষটি ভাবছিলেন যে সেনা কর্মকর্তাদের এই বেসামরিক আদালতে বিচার হতে দেওয়া উচিতই নয়, সেনাবাহিনীর বরং এ ধরনের একটা উদ্যোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, এমনকি জরুরি অবস্থা জারির দিকে যাওয়া উচিত, এসব যেই পক্ষটি বলছিলেন, তারা যখন বুঝেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, বিশেষ করে কোনো কড়া সিদ্ধান্ত গ্রহণ করা প্রায় অসম্ভব, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ক্যান্টনমেন্টের ভেতর এরই মধ্যে একরকমের হাউস অ্যারেস্ট বা গৃহান্তরীণ অবস্থায় আছেন কিনা, কিংবা তাকে খুব শিগগিরই অন্তরীণ করা হয় কিনা এবং গ্রেফতারের মুখোমুখি হতে হয় কিনা, সেই প্রশ্ন, সেই জল্পনা ব্যাপক জোর পেয়েছে সেনা সদরের ভেতরে এবং বাইরে। এর কারণ হচ্ছে, দেখুন, সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের যে মামলায় শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশ প্রধান
আব্দুল্লাহ আল মামুনের বিচার চলছে, যেখানে চৌধুরী আব্দুল্লাহ মামুন নিজেকে রাজসাক্ষী করে বিচারের তীব্রতা থেকে রক্ষা করার চেষ্টা করছেন। সেই বিচারে কেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকবেন না, এই প্রশ্ন আপনারা জানেন, ধরুন আমি সহ নানা তরফেই নানা সময় করা হয়েছে। কারণ জুলাই আগস্ট আন্দোলনটিতে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের যেসব বাহিনী সরাসরি জুলাই আগস্ট আন্দোলন দমনে নিয়োজিত ছিল রাজপথে, সেই বাহিনীগুলোর মধ্যে একেবারে অগ্রগামী ভূমিকা পালন করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী। কাজেই সেনাবাহিনী বা সেনাবাহিনীর সে সময়ে মোতায়েনকৃত সদস্যবৃন্দ, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেই বিচার কাজ থেকে ছাড় পাওয়ার আসলে কোনো সুযোগ থাকবার কোনো কারণ নাই। কারণ আমরা জানি ৩রা আগস্টের ৩ তারিখে এমনকি তরুণ সেনা কর্মকর্তারা যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানালেন যে তারা আর জুলাই আগস্ট আন্দোলনের বিপক্ষে শক্তিশালী অবস্থানে দাঁড়াতে চান না, তারা আর গুলি ছুটতে চান না সোজা কথায়, তারপরেও এমনকি ৪ তারিখ রাতেও ৫ তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কি করে ঠেকানো যায় সেই আলোচনায় প্রধানমন্ত্রীর দফতরে গভীর রাত পর্যন্ত আলোচনায় নিয়োজিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজে। এবং সেই বৈঠকে তিনি শেষ পর্যন্ত এই আশ্বাস দিয়ে আসেন যে সেনাবাহিনীর নেতৃত্বে এই মার্চ টু ঢাকা ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে এবং তিনি সরকার রক্ষা করতে পারবেন। যদিও পরে ৫ই আগস্ট তিনি মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করেন এবং সেটাকে ৩রা আগস্টের ৩ তারিখ তরুণ সেনা কর্মকর্তারা যে সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছিলেন যে তারা আন্দোলনের বিপক্ষে দাঁড়াবেন না, তার একটা নজির হিসেবে দেখা হয়। কিন্তু তাতে জুলাই মাস জুড়ে সেনাবাহিনীর সদস্যদের অপরাধ, সেনাপ্রধানের দায়িত্ব কমে না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে দেখেন, জাতিসংঘ প্রতিবেদনে যেমন স্পষ্টত একেবারে ভূমিকাতেই লেখা আছে যে কার কি ফৌজদারি দায় সেটা চিহ্নিত করতে যেমন আরো সুনির্দিষ্টভাবে এই অভিযোগগুলো তদন্তের প্রয়োজন আছে, কিন্তু যে পরিমাণে রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে, এই রক্তক্ষয় নির্যাতনের সঙ্গে এই পুরো ঘটনাবলী সরকারের শীর্ষ নেতৃবৃন্দ মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন না, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনীর প্রধানরা জানতেন না, সে সময় যে বাহিনীরা মোতায়েন ছিলেন তারা জানতেন না, এটা ভাববার কোনো কারণ নেই। সেই জাতিসংঘ প্রতিবেদন বিশ্লেষণ করেও কিন্তু এই প্রশ্ন খুব গুরুতরভাবে আসবে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো তাহলে বাঁচতে পারেন না এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা থেকে। দেখে বলে জেনারেলেরা উপস্থিত হয়ে সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার কথাটা পরিষ্কার করে বললেন এবং সংবাদ মাধ্যমকে তারা জানালেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়া মাত্র সার্ভিস থেকে বরখাস্ত হিসেবে ধরে নেওয়া হবে। এবং সেটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন যে সংশোধন এনেছে গ্রেফতারি পরোয়ানা জারির 2 দিন আগে মানে গত সপ্তাহে, সেখানেও স্পষ্ট করে তারা রেখেছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি অভিযোগ গৃহীত হয় এবং সেই ব্যক্তিকে যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাহলে তিনি আর প্রজাতন্ত্রের কোনো দায়িত্বে নিয়োজিত থাকতে পারবেন না, মানে সেনা কর্মকর্তা হলেও তার চাকরি চলে যাবে। তার মানে যেই মাত্র কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত হবে, গ্রেফতারি পরোয়ানা জারি হবে, সেই মাত্র চাকরি চলে যাবে, সেটা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হলেও। এই কথাটাই কিন্তু জেনারেলদের এই একটি অংশই এসে যে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বললেন, কারণ এই পক্ষটি গত কয়েকদিন ধরে বৈঠক পাল্টা বৈঠক, আলোচনা পাল্টা আলোচনায় এই সিদ্ধান্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও জানিয়েছেন। সেনাবাহিনী হিসেবে তারা জুলাই আগস্ট আন্দোলনের কিংবা শেখ হাসিনার শাসনামলের কোনো গুম খুন নির্যাতনের দায় নিতে চান না। তারা মনে করেন, জেনারেলদের এই অংশটি মনে করেন যে সরাসরি এ ধরনের কোনো অভিযোগ এলেই সেই সেনা কর্মকর্তাকে বরখাস্ত হিসেবে গ্রহণ করতে হবে এবং বরখাস্ত সেনা কর্মকর্তার ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর
দিক থেকে সেই ব্যক্তির বেসামরিক আদালতে বিচার হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। মানে সামরিক বিধিতে তাদের ক্ষেত্রেই সামরিক আইনে বিচার হওয়ার কথা যারা সার্ভিং সেনা কর্মকর্তা। তো আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়া মাত্র যেহেতু আপনার চাকরি চলে যাচ্ছে, মানে সেনাপ্রধান ওয়াকারেরও যাবে বা যে কোনো সেনা কর্মকর্তার যাচ্ছে, কাজেই সেক্ষেত্রে এদিকে কোনো বাধা নেই। এবং তারা মনে করেন সেনাবাহিনীর কর্তব্য দ্রুততম সময়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সেনা হেফাজতে এনে জনমানুষের মধ্যে এই আস্থা তৈরি করা যে সেনাবাহিনী কাউকে সেফ এক্সিট দিচ্ছে না। আর এই জেনারেলদের এই অংশটিরই মূল আপত্তি, মূল সন্দেহ সেনাপ্রধান ওয়াকারের প্রতি ওই জায়গাটাতে যে কেন তিনি তার কোর্স মেট ডিজিএফআই এর সাবেক ডিজি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ জেনারেল আকবর সহ বিভিন্ন ব্যক্তিবর্গকে, মানে ডিজিএফআই এর 5 মহাপরিচালককে তিনি কেন পালিয়ে যেতে দিলেন? কি করে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব কবির আহমেদ যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে খবর হওয়ার পর দিন কি করে তিনি পালিয়ে যেতে সক্ষম হলেন? এই প্রশ্নগুলোর কোনো সুস্পষ্ট উত্তর জেনারেলদের সামনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দিতে না পারার পর থেকেই একদল বলছেন, খুব কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সেনা সদর দফতরের ভেতরেই একরকম হাউসের অ্যারেস্ট বা গৃহান্তরীণ অবস্থায় আছেন। জাতিসংঘ বলছে যে এই আর্মি এই হাইওয়ে ক্লিয়ারেন্স মহাসড়ক যাত্রাবাড়ি মহাসড়ক ক্লিয়ারেন্স অপারেশনে সৈন্য নিয়োগ করেছিল এবং আর্মি চিফ সেনাবাহিনী প্রধান পার্সোনালি যাত্রাবাড়ি গিয়ে কিন্তু 23 তারিখে অপারেশন সফল হয়েছে, মানে যাত্রাবাড়ি সড়ক তারা মুক্ত করেছেন সেই কথা ঘোষণা করতে কিন্তু সেখানে যান। দেখেন পত্রিকার খবরে যদি পড়েন তখনও দেখবেন যে 23শে জুলাই এই খবর আসলো যে সেনাপ্রধান ও পুলিশ প্রধান 5 দিন পর যাত্রাবাড়ি এলাকা সেনাবাহিনী পুলিশের নিয়ন্ত্রণে এবং তারা দুজন মিলে এই এলাকা পরিদর্শন করেন এবং পুলিশ প্রধান তখন বলেন, সেনাবাহিনী প্রধান তখন বলেন ওয়াকারুজ্জামান যে সেখানে যে ধ্বংসযজ্ঞ চলেছে তা অবর্ণনীয়। মানে যাত্রাবাড়ির ঢাকার যাত্রাবাড়ি থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল চিটাগং রোড এলাকা টানা 5 দিন পর যে তারা মুক্ত করেছেন সেটা কিন্তু পুলিশ প্রধান আর সেনাবাহিনী প্রধান তাদের দুই বাহিনী যেহেতু এতে কাজ করেছে সেটা গিয়ে পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণাও দিয়েছিলেন। কাজে এই জায়গাটা পড়লে পরিষ্কার বুঝবেন যে তাজুল ইসলামের হাতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অভিযোগ একেবারে তৈরি করে রেখেছেন টেস্ট কেস হিসেবে। সেনাবাহিনীর ভেতরেও এই আলাপ একেবারে পরিষ্কারভাবে হয়েছে যে টেস্ট কেস হিসেবে তিনি প্রথমে এই 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন, অভিযোগ আনলেন আয়নাঘর কাণ্ডের জন্য। এখন জুলাই আগস্ট আন্দোলনে সেনা কর্মকর্তাদের এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট আসা, গ্রেফতারি পরোয়ানা আসা সময়ের ব্যাপার মাত্র। এবং এখানে এবং জাতিসংঘ রিপোর্টে কিন্তু পরিষ্কারভাবে এই কথাটাও আছে এই পাতাতেই 73 নম্বর পাতায় 279 নম্বর পয়েন্টে যে আর্মি চিফ এমনকি 4 আগস্টেও প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে কি করে তারা মাস প্রটেস্ট বিক্ষোভ ঠেকাবেন সেটাতে শুধু কাজ করেছেন তাই নয়, পুরো জুলাই আগস্ট জুড়ে সেনাবাহিনী ব্লক রেইডে, যেই ব্লক রেইডের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব আরবিট্রারিলি ইচ্ছা মতো বিক্ষোভে অংশগ্রহণকারীদের ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে, সেই জায়গাগুলোতে তারা যাতে যেমন ইচ্ছা করে যত ইচ্ছা ব্যক্তিকে গ্রেফতার নির্বিচারে গ্রেফতার করতে পারে সেই প্রোটেকশনও দিয়েছে আর্মি। এবং আমি যেটা বললাম, আর্মি কাজ করে নির্দেশনায়, কমান্ড স্ট্রাকচার আছে আর্মির। কাজেই সেনাবাহিনীর একজন সদস্যকে কোনোভাবেই তিনি যখন কোনো সেনা নির্দেশনায় মোতায়েন ছিলেন তার দায়িত্ব পালনে, তখন তার উপরের কমান্ডিং অফিসার এবং সর্বোচ্চ কমান্ডিং অফিসার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দায়ী করা ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার কোনোভাবেই যুক্তিসঙ্গত হয়ে উঠবে না। তবে সেনা সদর দফতরের ভেতরে নজরদারিতে আছেন বটে সেনাপ্রধান ওয়াকার। তিনি সেফ এক্সিট পান কিনা কিংবা সেফ এক্সিটের ব্যবস্থা করতে পারেন কিনা, আমার মনে হয় এটাই সবচেয়ে আলোচিত সেফ এক্সিটের ঘটনা হতে যাচ্ছে।